তোমাদের যদি ঢাকার বুকে বসে এক চিলতে কলকাতা দেখতে ইচ্ছে করে তবে চলে আসতে পারো পুরনো ঢাকা। পুরনো ঢাকায় শাঁখারী বাজার। এখানে এলে তুমি এক টুকরো মিনি কলকাতা দেখে যেতে পারো। কেন বলছি? তোমরা দেখলেই বুঝতে পারবে কেন বলছি। যারা কখনো এই দিকটায় আসো নাই তারা চাইলে এদিকটায় মিনি কলকাতায় এসে ঘুরে যেতে পারো। যদি সনাতন ধর্ম হও তাহলে তোমাদের জন্য অনেক ভালো। এই ইতিহাস আর ঐতিহ্যের আরেকটি ধারক এবং বাহক এখানেই রয়েছে, সেটা হলো কল্পনা বোর্ডিং। এই কল্পনা বোর্ডিংয়ের অনেক ঘটনা আছে যেগুলি যুগ যুগ ধরে মানুষ এই কল্পনা বোর্ডিংকে মনে রেখেছে। 1965 সালে তৈরি করে কল্পনা বোর্ডিং এই শাঁখারী বাজারেই অবস্থিত। রাস্তার দৃশ্যটা অসম্ভব ভালো লাগছে। আজ একদম ঝলমলে রোদ, আর এখান দিয়েই আমরা যাচ্ছি পুরনো ঢাকার শাঁখারী বাজার। চলে এসেছি শাঁখারী বাজার। এটা হলো শাঁখারী বাজার মোড়, আর আমার সাথে আমার সঙ্গী হলো আমার ভাগ্নি, আমার বোন। তো আমরা সেই পুরনো ঢাকার কলকাতায় চলে এলাম। জায়গাটির নাম শাঁখারী বাজার, ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। এটার পাশেই সদরঘাট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তার সাথে আছে কোর্ট কাচারি। হ্যাঁ, ঢাকার কোর্ট কাচারি এখানেই অবস্থিত। আর শাঁখারী বাজার দিয়ে ঢুকলেই এই রাস্তা দিয়েই হলো প্রথমেই চোখে পড়বে অমূল্য মিষ্টান্ন ভাণ্ডার। এই অমূল্য মিষ্টান্ন ভাণ্ডার ঠিক কত বছর আগের আমার জানা নেই, তবে এটা অনেক দিনের পুরনো একটা দোকান। এখানকার মানুষজন এবং বাইরে থেকে যারা আসছে তারাও কিন্তু নাস্তা খায় নাই এমন না। ওদের নাস্তার খাওয়ার বেশ সুনাম আছে, ওদের যে ব্রেকফাস্ট হয়। তো আমরা সেই 15 টাকার কলকাতার অলিগলি দিয়ে ঘুরবো আর তোমাদের দেখাবো। আর শাঁখারী বাজার এই রাস্তাটার মধ্যেই আছে সেই কলকাতার স্বাদ, গন্ধ, বর্ণ সব কিছু। আর এখানে রয়েছে শ্রী শ্রী শনিদেবের মন্দির আর কালী মন্দির, আরও রয়েছে শ্রী শ্রী শ্রীধর চক্রাজীয় বিগ্রহ, যেখানে প্রতিদিন ভক্তরা আসেন প্রার্থনার জন্য। আর চারপাশে ভরে ওঠে ধূপের গন্ধ শঙ্খধ্বনিতে। আজও এখানে কোনো পূজা হচ্ছে, কি পূজা আমার ঠিক জানা নেই। আর এখানে সারি সারি দোকানগুলোতে ধূপকাঠি, পুজোর বিভিন্ন সামগ্রী সেগুলি বিক্রি হচ্ছে। আর এই পথ ধরে হাঁটলে আপনার মনে হবে আপনি যেন এখন ঢাকা নয়, পুরনো কোনো কলকাতার রাস্তা দিয়ে হাঁটছেন। কলকাতার কোনো পুরাতন শহরে চলে এসেছেন, যেখানে একদম একটা ছোট কলকাতা বসবাস করছে। এখানটায় এলে আপনি পাবেন ইতিহাস, ধর্ম, সংস্কৃতি আর মানুষের ভালোবাসা। এখানে যেমন মুসলিম ধর্মের লোকজন বসবাস করে, সনাতন ধর্মের লোকজনও বসবাস করে। আর এই ঢাকায় এখানেই শাঁখারী বাজারে আছে একটা ছোট মিনি কলকাতা। ভক্তি আর বিশ্বাস। সনাতন ধর্মে বলা হয় ভক্তি আর বিশ্বাসই ঈশ্বরের আসল রূপ। এই গলিগুলোর প্রতিদিন মানুষ প্রার্থনা করে, নট উইথ ফেয়ার বাট উইথ লাভ। এই জায়গাগুলিতে মানুষ প্রতিদিন আসে এবং প্রতিদিন পুজো করে। মনে হবে যেন আপনি কলকাতাতেই বসবাস করছেন। এটা হলো শ্রী শ্রী শ্রীধর চক্রজীয় বিগ্রহ, যেখানে পুজো হচ্ছে এবং ভিতরে বেশ অনেকগুলি বিগ্রহ রয়েছে। সবাই জুতো খুলে ভিতরে ঢুকেছে এবং বাইরে থেকেও আমি একটু ফুটেজটা নিলাম যে একটা ছোট কলকাতার ভিতরে কত কিছু পাওয়া যায়, কত কিছু আছে। মন্দিরগুলো শুধু প্রার্থনার জায়গা নয়, এরা হলো পুরনো ঢাকার ইতিহাসের জীবন্ত সাক্ষী। কারণ এই মন্দিরগুলোর বয়স অনেক দিন, অনেক সময় ধরে এই মন্দিরগুলো স্থাপিত করা আছে এই জায়গায়। আর এই পুরনো ঢাকায় বিভিন্ন অলিগুলিতে এরকম অনেক মন্দির দেখতে পাওয়া যায়। বিশেষ করে শাঁখারী বাজার বা এর আশেপাশে অনেক মন্দির আছে যেখানে সনাতন ধর্মের লোকজন আসে এবং তারা এখানে
পুজো করে এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে। আপনি কি চিতল মাছের কোফতা খেতে চান? তাহলে চলে আসুন এই কল্পনা বোর্ডিং। ব্যাপারটা ঠিক এরকমই হতে পারত। কল্পনা বোর্ডিং অনেক ঐতিহ্যের ধারক, কারণ এই কল্পনা বোর্ডিংয়ে একটা সময় ব্যবসায়ীদের থাকার একমাত্র নির্ভরতার জায়গা ছিল। যেহেতু এই শাঁখারীবাজারের খুব পাশেই সদরঘাট লঞ্চ টার্মিনাল হওয়ার কারণে যখন মানুষ ব্যবসার জন্য এই এলাকায় আসতো, তারা এই কল্পনা বোর্ডিংয়ে থাকার জন্য আসতো। কারণ কল্পনা বোর্ডিংয়ে এখানে নিরাপত্তার সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। একটা সময় রাজনীতির অনেক সভা সমাবেশের প্রস্তুতি এই কল্পনা বোর্ডিংয়ে মিটিং করা হতো। আর এই কল্পনা বোর্ডিংয়ের এত ঐতিহ্যের মধ্যে যাদের নাম না নিলে হয় না, সেটা হলো এই কল্পনা বোর্ডিং যারা প্রতিষ্ঠিত করেছে তারা হলো 3 ভাই, নন্দলাল নাগ, সীতানাথ নাগ আর বৃন্দাবন নাগ। 1965 সালে 3 ভাই এই কল্পনা বোর্ডিং প্রতিষ্ঠা করে, যখন তারা দেখে যে এখানে অনেক ব্যবসায়ী তারা দূর দূরান্ত থেকে আসার পর তাদের খাবারের জন্য বা থাকার জন্য নির্ভরযোগ্য কোনো ছিল না কিছু, যেমন বিউটি বোর্ডিং ছাড়া আশেপাশে এরকম বোর্ডিং থাকা এবং খাওয়া দুটো মিলিয়ে খুব একটা ছিল না। তাই তারা এই কল্পনা বোর্ডিংটাকে 3 ভাই মিলে তৈরি করে এবং ঢাকার বাইরে থেকে আসা এসব মানুষকে একটুকু ঘরের স্বাদ দেওয়ার জন্যই তাদের মূলত এই কল্পনা বোর্ডিং করা। কল্পনা বোর্ডিং এখনও মানুষ সেই আগের ভরসায় জায়গাটি ধরে রেখেছে। এত বছর পরেও মানুষ এখনও এই কল্পনা বোর্ডিং, এই কল্পনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এখানে মানুষ খেতে আসে। আর এখানে সদরঘাটের খুব কাছে হওয়াতে এই বোর্ডিংয়ে সবাই থাকতে খুব পছন্দ করতেন। আর এই মন্দিরটার ঠিক পাশেই যেমন শ্রী শ্রী এই মন্দিরটা আছে, যেটা জিও বিগ্রহ, এই মন্দিরটার ঠিক পাশেই এই কল্পনা বোর্ডিংয়ের অবস্থান হওয়াতে যারা হিন্দু ধর্মাবলম্বীর মানুষজন ছিলেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে এলে এই কল্পনা বোর্ডিংয়ে থাকতে পছন্দ করতেন। আর পুরনো ঢাকার শাঁখারীবাজার মানে ইতিহাস, ঐতিহ্য আর হস্তশিল্পের কেন্দ্র। এখানে হস্তশিল্পের অনেক কিছু এখানে হয়। মন্দিরে পুজো করার সময় বিভিন্ন ফুলের প্রয়োজন হয়, নানান ধরনের। তো এখানে বেশ কিছু ফুলের দোকান দেখতে পেলাম, যেগুলি পুজোর জন্য ব্যবহার করার জন্যই এখানে রাখা হয়। আর এখানে অনেক ধরনের ফুল আছে, শুধু তাই নয়, এখানে বিভিন্ন ধরনের পানীয় যেমন শরবত, এই ধরনের অনেক কিছুই তৈরি করে বিক্রি করে, যেখানে সনাতন ধর্মের লোকজন তারা পুজো করে বের হয়ে এই শরবত বা জুস যেটা বলো সেটা খেয়ে তারা খেতে পছন্দ করে। তো মন্দিরের আশেপাশে পরিবেশটা ঠিক এরকম। এখানে ছোট ছোট অনেক পরোটা, চা বিক্রি করে এরকম অনেক রেস্টুরেন্ট রয়েছে, খুবই ছোট। বাইরে থেকে দেখলে মনে হয় যে এটার ভিতরে জায়গাটা অনেক ছোট, কিন্তু ভিতরে অনেক সময় স্পেসটা অনেক বড় থাকে। তো এখানকার মানুষের সম্পূর্ণ ব্যস্ততা মন্দিরকে ঘিরে, আর সনাতন ধর্মের যে পুজো অর্চনা হয় এগুলো ঘিরেই এই জায়গাটার সম্পূর্ণ ব্যস্ততা মানুষের মধ্যে তৈরি হয়। এবং এখানে যত কিছু বেচাকেনা হয় সব কিছুই মন্দিরের কাজে প্রয়োজন হয় এরকম জিনিসপত্র। আমাদের বাংলাদেশে যেরকম এক টুকরো কলকাতা আছে, ভারতেও আছে, ইন্ডিয়াতে যেমন বলা হয় পুরনো দিল্লি, পারাঠা গলি। আমার যতটুকু জানি যে সেখানে পারাঠাগুলি, সেখানে মুসলমান ধর্মের লোকজনই বেশি বসবাস করে, পুরনো দিল্লি বা ওল্ড দিল্লি যেটাকে বলে। তো
তো আবার আগ্রা তো বেশ মুসলমানদের বেশ কিছু এরিয়া আছে, বেশিরভাগ সময় সেখানে মুসলিম লোকজনই বসবাস করে। তো যারা এখান থেকে পুজো করে বের হচ্ছিল শ্রী শ্রী শ্রীধর চক্রাজ্য বিগ্রহ মন্দির থেকে, তারা এই হোটেলটায় ব্রেকফাস্ট করতে আসছিল। হয়তোবা পুজো করার আগে তাদের খাওয়া নিষিদ্ধ থাকে, তাই তারা এখানেই খেতে আসে। তো আমি আজকে যেহেতু তোমাদের পূর্ণ ঢাকার একটা ছোট কলকাতায় নিয়ে এসেছি, যেখানে তোমরা কলকাতার স্বাদ পাবে, কলকাতার গন্ধ পাবে, ছোট একটা কলকাতা দেখতে পাবে। এখানে সব কিছুই তুমি কলকাতার একটা আবহাওয়া পাবে, মনে হবে যেন তুমি কলকাতায় বসবাস করছো। আর এখানে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন হয়, বিশেষ করে ধূপকাঠি বা এই যে ছোট ছোট দিয়াবাতি, তারপরে এই দোকানটা বেশ অনেক বছরের পুরনো। আর উনি আমার পূর্ব পরিচিত, কারণ আমি বেশ অনেক বছর আগে, 4-5 বছর আগে আমার কিছু পিতলের প্লেট এবং গ্লাস, পিতলের কলসি শখের বশে আমি এখান থেকে কিনে এনেছিলাম। কারণ আমার পুরনো জিনিসের প্রতি অনেক বেশি ভালোবাসা কাজ করে। যদিও এখন আর বাসা বাড়িতে পিতলের জিনিস ব্যবহার করা হয় না, বিশেষ করে মুসলিম পরিবারে। আর সেক্ষেত্রে আমাদের বাসাতেও এরকম কিছু কখনো ছিল না। তো আর এটা ঠিক সামনেই হলো নাগভান্ডার। এটাও অনেক পুরাতন একটা দোকান। আর এই দোকানে আমার মনে হয় না যে কেউ সনাতন ধর্মের লোকজন যারা আশেপাশে আছে এখান থেকে কিছু কিনে নেয়, কারণ এটা এত পুরাতন একটা দোকান। বিভিন্ন ধরনের চুড়ি দোকান এখানে বিক্রি হয়। আর শঙ্খচুড়ি হলো প্রতীক, যা নির্দেশ করে যে একজন হিন্দু মহিলা বিবাহিত, একজন বিবাহিত সনাতন ধর্মের মহিলারা তারা শঙ্খ পরে থাকে। আর 17 শতকে মুঘল সম্রাট শাখারিদের শঙ্খকর্মী যারা আছে, যাদের শাখারি বলা হয়, তাদের ঢাকায় নিয়ে এসেছিলেন বলে জানা যায়, যিনি তাদের বসতি স্থাপনের জন্য এই এলাকাটি বরাদ্দ করেছিলেন। পরে এটি শাখারি বাজার নামে পরিচিত লাভ করে। আর শাখারি বাজার হলো একটি রাস্তা, একটি অনেক লম্বা একটা রাস্তা। যদি বলো যে কতটুকু লম্বা, বেশ দীর্ঘ, এবং এই রোড দিয়ে তুমি যখন চলাচল করবে তখন তোমার মনে হবে যে আসলেই তুমি আছো একটা ছোট কলকাতায়। প্রাচীনকালের অনেক ইটের ভবন, যেগুলি অনেক পুরাতন, যেগুলির উপর বর্তমানে অনেক বট গাছ হয়ে গিয়েছে, সেই বট গাছের ভবনগুলো এখানে ওইভাবেই আছে। হয়তোবা এই সব ভবনের মালিক তারা অনেক আগেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে বা এই এলাকাতে নেই। আর এই জায়গায় দেখতে পাচ্ছ তোমরা এই দোকানটার মধ্যে হিন্দু ধর্মের যাবতীয় মূর্তি এবং অন্যান্য কিছু পাওয়া যায়। এখানকার বাড়িগুলি খুব বেশি উঁচু নয়, ভবনগুলির সর্বোচ্চ উচ্চতা 3 থেকে 4 তলা, এবং এখানে প্রতিটা বাড়িতেই একসময় মন্দির ছিল, আর এখনও হয়তোবা মন্দির আছে। আর এই শাখারি বাজারের অন্যতম প্রধান আকর্ষণই হলো বেশ অনেকগুলি মন্দির এখানে একসাথে আছে। এখানে যারা সনাতন ধর্মের আসবে এবং কেউ যদি পুরনো কলকাতা দেখতে চায়, তাহলে এখানে দেখতে পাবে যে এখানে বিভিন্ন অলিগলিতেও অনেক মন্দির রয়েছে, হিন্দু মন্দির। এবং এই সরু রাস্তায় এতগুলি মন্দির আছে, সেটা ভাবতেও বেশ অবাক লাগে। আর যুগ যুগ ধরে শাখারি বাজারে ধর্মীয় উৎসবের সবচেয়ে জনপ্রিয় কেন্দ্রের একটি কেন্দ্র। এখানে সনাতন ধর্মের মোটামুটি সবগুলি পুজো অর্চনা এই জায়গা করা হয়ে থাকে। আরেকটা জিনিস, সেটা হলো বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি হলো শাখারি বাজার। ঢাকার হিন্দুদের সংখ্যা সবচেয়ে বেশি এখানেই বসবাস করে। মন্দিরগুলো বেশ বড় আছে এবং বেশ ছোটও আছে। অনেকগুলি মন্দির বাড়ির ভিতরে গেটে ঢোকার পথেই আছে, বেশ সেগুলি অনেক ছোট, কিন্তু মন্দিরের প্রবেশপথ, দেয়ালে যে অলঙ্কৃত নকশা, যেভাবে সুসজ্জিত,
তো এটা প্রকাশ পায় এটা মন্দিরটা কত বছর আগের এবং কত পুরাতন হলে ঠিক মন্দিরগুলি এরকমভাবে সুসজ্জিত করে বানানো হয়ে থাকে। মন্দিরগুলিতে বিভিন্ন ধরনের দেবী দুর্গা, গণেশ, শিব ইত্যাদি মূর্তি রয়েছে। আর দুর্গাপূজা হিন্দুদের যেহেতু প্রধান উৎসব, দুর্গাপূজার সময় মানুষ দেবী দুর্গার পূজা করে, দর্শনের জন্য শাঁখারীবাজারে ভিড় জমায়। আর এখানে তখন দেখা যায় যে পায়ে হাঁটারও জায়গা থাকে না। আর আমি এখন যেই দোকানটা তোমাদের দেখাচ্ছি, এই দোকানটার মধ্যে বেশ হিন্দু ধর্মের অনেক কিছু এখানে পাওয়া যায়। সনাতন ধর্মের বেশ অনেকগুলি মূর্তি রয়েছে এই জায়গায়, যেমন এই মূর্তিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ধরনের অনেক মন্দিরের জন্য মানুষ যারা বাড়িতে বিভিন্ন ধরনের মন্দির স্থাপন করে, তারা এখান থেকে মূর্তিগুলো নিয়ে যায়। এখানে দুর্গাপূজায় বেশ বড় করে অনুষ্ঠান হয়। এখানে রঙিন ফেস্টুন হয়, বিভিন্ন ধরনের মেলা হয়, ব্যানারে বিভিন্ন অনেক কিছু লেখা হয়ে থাকে। আর দুর্গাপূজার সময় ছোট ছোট অনেক অস্থায়ী খাবারের দোকানও তৈরি করা হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ পুজো দেখতে শাঁখারীবাজারে আসেন। অনেক সময় হিন্দুদের সাথে মুসলিম যারা আছেন, যেহেতু বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, এখানে 90% বলা যায় যে মুসলমান। তো এখানে মুসলমান অনেক মানুষ এখানে দেখতে আসে পুজো। আর পুরনো ঢাকা তার বৈচিত্র্য, তার খাবার, সকল ধর্মের মানুষের জন্য সৌহার্দ্যপূর্ণ জীবনযাপনের জন্য অনেক আগে থেকেই বিখ্যাত। এখানে পুরনো ঢাকার মানুষ একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকে। আর এই শাঁখারীবাজার, এখানে এটার আশেপাশে অনেক মুসলিম পরিবারও থাকে, যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। এবং এই হিন্দু এবং মুসলিম যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা আসলে এই জায়গাটা আসলে দেখতে পাওয়া যায়। এই দোকানটায় দেখছিলাম এখানে অনেক কিছু বিক্রি করছে, যেহেতু এখন একটি পুজো চলছে এবং পুজো উপলক্ষে যেসব জিনিসগুলি প্রয়োজন হয় সেগুলি বিক্রি করছে। তো এইসব অনেক কিছুর নাম আমি জানি না, আর আমার আসলে জানার কথাও না স্বাভাবিকভাবেই। তবে আমি তোমাদের জন্য তুলে ধরলাম যে 15 ঢাকার শাঁখারীবাজার, যেখানে কলকাতার আবহ পাবে তুমি। আর একটা ছোট কলকাতায় এখানে এসে হারিয়েও যেতে পারো, যে একটা এত সুন্দর একটা কলকাতা এখানে সাজানো গোছানো আছে শাঁখারীবাজার। আর এই দোকানটা যে বিক্রি করছে, ছোট একটি ছেলে, তাকে যখন খুব যত্ন সহকারে বললাম যে তোমার দোকানটা আমি কি একটু ভিডিও করব, সে বলল করেন। তো ওর দোকানটার মধ্যে এই জিনিসগুলি পাওয়া যায়। এখানে দেখো হিন্দিতে লেখা। আমি আসলে হিন্দি শব্দটি পড়তে পারি না, কিন্তু এখানে প্যাকেটে গায়ে লেখা আছে। কি লেখা আমার আসলে জানা নেই, তো আমি তোমাদের বলতে পারলাম না, কিন্তু ভিডিওটি মধ্যে আমি নিয়ে নিলাম তোমাদের জন্য। তোমরা দেখে নিও, তোমরা যারা হিন্দি পড়তে পারো বা যারা জানো যে প্যাকেটগুলিতে কি পাওয়া যায়, তারা কমেন্টস করে জানিও। আর এইগুলির অনেক কিছুই বলতে আসলে হয়তো বা বলতে পারো যে আমি 90% নেই, কোনো কিছুর নাম তোমাদের বলতে পারবো না যে কোনটাকে কি বলে। তো এরকম ছোট ছোট দোকান এখানে আসলে, পুরনো ঢাকার শাঁখারীবাজার বা পুরনো ঢাকার যে কোনো অলিগুলিতে আসলে তুমি দেখতে পাবে যে এখানে অনেক ছোট ছোট দোকান, কিন্তু যার ভিতরে অনেক কিছু পাওয়া যায়। খুব অল্প জায়গায় স্বল্প পরিসরে তারা অনেক কিছু বিক্রি করে। সেখানে অনেক ধরনের দ্রব্যাদি থাকে। শুধুমাত্র শাঁখারীবাজার নয়, তুমি যদি 15 ঢাকা অলিগলি দিয়ে হাঁটো, তাহলে দেখতে পারবে যে তোমরা এখানে ছোট দোকান যত ছোটই হোক, কিন্তু এর ভেতরে তোমার প্রয়োজনীয় অনেক কিছুই পেয়ে যাবে। তো এখানে এই যে এরকম জার ছিল, জারের মধ্যে অনেক কিছু ওরা রেখেছিল। হয়তোবা এই জারগুলি প্যাকেট অবস্থায় আসে ইন্ডিয়া থেকে, তো আমার জানা নেই এগুলিতে কি আছে।
তো তোমাদের জানা থাকলে তোমরা জানিও এগুলোতে কি থাকে বা কি পাওয়া যায়। আর এই পথ ধরে হাঁটতে হাঁটতে হারিয়ে যাচ্ছি কলকাতায়। মনে হয় যেন আমি ভিসা পাসপোর্ট ছাড়াই আজ কলকাতায় চলে এসেছি। আর অনেক পুরাতন বাড়ি, আসলে আমি পুরাতন স্থাপত্য দেখতে বেশ পছন্দ করি এবং আমার বেশ ভালো লাগে পুরাতন স্থাপত্য। তো এরকম ছোট ছোট পুরাতন স্থাপত্য দেখলেই আমি দাঁড়িয়ে যাচ্ছি এবং সেগুলি দেখছি, কারণ আমি নিজেও হারিয়ে যাই পুরাতন স্থাপত্য দেখে। মনে হয় যেন যে এই বাড়িটা করেছিল কত বছর আগে করেছিল। তো শাঁখারীবাজারের যে নামকরণ হয় সেই নামকরণের সার্থকতা হলো এই শঙ্খ থেকেই শাঁখারীবাজারের নামকরণ এসেছে। এবং শাঁখারীবাজারে শঙ্খ কারিগর যারা, তারা এখানে থাকতেন এবং তাদের আদিবাস এই জায়গাতে ছিল। সেই হিসাবেই এই জায়গাটা বলা হয় যে মোগল সম্রাট সময়ে 1700 শতাব্দীতেই এই শাঁখারীবাজারে তাদের নিয়ে আসে এবং শাঁখারি কর্মীদের রাখার কারণেই শাঁখারীবাজার নামটা হয়। আর এই দোকানটায় অনেক পরিমাণের ভিড় ছিল, অনেক বেশি ভিড় ছিল। হয়তোবা এই পুজোর সময় নতুন করে শাঁখা কিনতে হয়, তো অনেক শাঁখা কিনতে চলে এসছে। আর শাঁখাগুলি এরকম, তো ছোটোবেলা যখন পুরনো ঢাকা দিয়ে হাঁটতাম তখন দেখতাম যে আসলে অনেক ধরনের শাঁখা বিভিন্ন ছোট ছোট গলির মুখে তারা বিক্রি করছে। আর ঢাকা শহর তারের শহর, পুরনো ঢাকা, এখানে অলিগলিতে ঢুকলে তুমি কারেন্টের তার দেখবে যে এরকম ঝুলে আছে রাস্তার উপর দিয়ে, এবং মানুষ নিরাপত্তাহীনভাবেই কিন্তু হাঁটছে, কারণ ঢাকার মানুষ অভ্যস্ত এই তারের কারেন্টের তার যেভাবে ঝুলে আছে তার নিচ দিয়ে হেঁটে যাওয়ার জন্য। আর এই যে পুজো করার জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন হয় সেই জিনিসগুলো সব ধরনের সব কিছু এখানে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস পাওয়া যায়। অর্নামেন্টসের মধ্যে চুড়ি আছে, টিপ আছে, তারপরে সালোয়ার কামিজ 3 পিসও আছে। এখানে অনেক কিছুই পাওয়া যায় আসলে। এই রাস্তা দিয়ে হাঁটলে তুমি এরকম ছোট ছোট শঙ্খর দোকান দেখবে এবং দোকানের নাম থাকবে শঙ্খ দিয়েই কোনো কিছু। এই নামের সার্থকতা শাঁখারীবাজার এলে যদি শঙ্খের দোকান না পাওয়া যেত তাহলে মনে হতো শাঁখারীবাজারের নামকরণটাই ব্যর্থ। তো আমি হাঁটছি, দেখছি ছোট এক টুকরো কলকাতা, যদিও আমার এখনও কলকাতা যাওয়া হয় নাই। আর আমি এখানটা দেখেই আমার কলকাতার সেই মনে হচ্ছে যেন আমি আবেশে চলে এসেছি। আর এখানে অনেক ধরনের রং আছে। এই রঙগুলো পুজোর কাজে ব্যবহৃত হয়। অনেক সময় রাঙ্গুলি যেটাকে বলে সেখানে ব্যবহার করা হয়। এবং বেশ কিছু দোকানে এরকম অনেক সুন্দর সুন্দর কালারের রং বিক্রি করছে। তো আসলে এখানকার দোকানগুলি অন্যান্য দোকানগুলি থেকে একটু আলাদা। এখানকার মার্কেটগুলি একটু আলাদা। এখানকার মার্কেটে যা বিক্রি হয় সেগুলিও অনেকটাই অন্যরকম। তো বেশ ভালো লাগছে দেখতে। আসলে সচরাচর তো আমরা এরকম জিনিস দেখতে পাই না, বা এরকম জিনিস দেখার জন্য এরকম জায়গাতেই আসতে হয়। তবে কলকাতা শহরে তোমরা যারা কলকাতায় আছো, তোমরা হয়তো এরকম পরিবেশে থাকো বা এরকম পরিবেশেই আছো, কিন্তু ঢাকার জন্য বলা যায় যে এটা একদম অন্যরকম একটা শহরের মধ্যে অন্যরকম একটা জায়গা। আর এটা ছিল লক্ষ্মী ভাণ্ডার, যে দোকানটার অনেক সুনাম আছে এবং অনেক পুরাতন। এখানে পুজো অর্চনার অনেক কিছু পাওয়া যায়। তো আমি এইগুলি দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের দেখার সাথে সাথে আমি নিজেও অনেক কিছু আবিষ্কার করছি। আর এই আবিষ্কারের মধ্যে আছে বিশেষ করে পুরনো বাড়ির উপরে যেই বট গাছগুলি জন্মেছে সেগুলি। এই একটা দোকান দেখতে পেলাম যেখানে ঘুড়ি বিক্রি করছিল।
এখানে যখন ঘুড়ি উৎসব হয় এই জায়গাটায় অনেক ঘুড়ি বিক্রি হয়। আর এই ছোট একটা বাচ্চা, তার বাবা তালের বিচি বিক্রি করছিল আর সেখানে বসেছিল। ওর হাসিটা দেখে মনটা জুড়িয়ে গেল, বেশ ভালো লাগছিল। আমি তাকে জিজ্ঞেস করার পর সে বলল তার নাম রাইসা। তো এভাবেই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে। আর এই পাশটায় আছে সুধা ভান্ডার। এরকম এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নামের ক্ষেত্রে দেখবা যে ভান্ডার কথাটি লেখা থাকবে বিভিন্ন ধরনের। তো অনেক পুরাতন বাড়ি এবং পুরাতন স্থাপত্য, এবং অনেক এখানকার দোকানগুলিও কিন্তু অনেক দিনের পুরাতন। হয়তোবা হাত বদল হয়, অনেক সময় দেখা যায় যে দাদা, তার বাবা এভাবেই দোকানের মালিকানার পরিবর্তন হয়েছে, কিন্তু দোকানগুলি এখনও সেরকমই আছে। আর এই দুইটি পুরাতন বাড়ি রাস্তার দুই পাশে, গলির তারের উপর দিয়ে বট গাছ, দেখতে অসম্ভব ভালো লাগছে। মাঝে মাঝে মনে হয় আমি ব্যাংকার না হয়ে যদি শিল্পী হতাম তাহলে খারাপ হতো না। আমি প্রকৃতি দেখলেই হারিয়ে যাই। তো দুটো পুরাতন বাড়ি, তার উপরে বট গাছ, একটি বাড়ির সাথে আরেকটি বাড়ির বট গাছ মিশে গিয়েছে। আর এদিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে, আমার কলকাতা সফর শেষের পথে। আর এখানে হাঁটার পথে পেলাম বেশ বাদ্যযন্ত্রের কিছু দোকানটা তোমাদের জন্য আমি দেখিয়ে দিলাম। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যেমন ঢাকঢোল পিটানোর একটা ব্যাপার থাকে পুজোর সময়। তো এই কারণেই এই ধরনের দোকানগুলি এখানেও বেশ কিছু দোকান পাওয়া যায়, যেখানে ঢাক ঢোল বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র পাওয়া যায়। সব ধরনের বাদ্যযন্ত্রের নাম আমার ঠিক জানা নেই। আর এখানে দোকানগুলিতে আবার সব কিছু মনে হচ্ছে যেন নতুন করে সেজেছে, কারণ চারপাশে সব কিছু অনেক কালারিং মনে হচ্ছে, অনেক রং চটে, কারণ কোনো পুজো চলছে, সেই পুজোর মধ্যেই আমার এই আজকের ভিডিওটা। আর আমি দেখতে দেখতে রাস্তার শেষ পথে চলে এলাম। আর এটা হলো আমার ভাগ্নির জন্য ওর ফেভারিট জিনিস ক্লে। ও এটা দিয়ে খেলতে পছন্দ করে, এটা দিয়ে বিভিন্ন জিনিস বানাতে পছন্দ করে। এখানে দরদামটা করে নিলাম, ওরা কি দরে বিক্রি করে সেটা জেনে নিলাম। এখানকার বাড়িগুলি একদম গেঞ্জি ছোট, এবং অনেকগুলি বিল্ডিং কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, এবং সেগুলিতে কোনো লোকজন বসবাস করে না। আর এই বাড়িটিও পরিত্যক্ত একটা জায়গা, জায়গাটা পরিত্যক্ত না, বাড়িটা পরিত্যক্ত। হয়তোবা কখনো কোনো দিন বাড়িটা ভাঙা হতে পারে, জানি না। এটার কোনো মালিক বর্তমানে বাংলাদেশে এই শাঁখারীবাজারে আছে কিনা। হয়তোবা মনে হয় তারা শাঁখারীবাজারে কেউ নেই, কারণ এতদিন পরেও এই বাড়িটা এভাবে পরিত্যক্ত অবস্থায় হয়তোবা থাকতো না। তো অনেক পুরাতন একটা বিল্ডিং। আমি পুরাতন বাড়িগুলি দেখলে আমি দাঁড়িয়ে যাই, যদিও আমার ক্যামেরার ফ্রেমে পুরো বাড়িটা একবারে আমি ফুটেজ নিতে পারি নাই, যেহেতু আমার হাতে মোবাইল ক্যামেরা। তো বেশ ভালো লাগে আসলে। পুরাতন জিনিস, পুরাতন বাড়ি, এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যে বাড়িটি তৈরি করেছিল সে তার ছেলে মেয়ে সবার কথা চিন্তা করে বাড়িটি যখন করে, তার ভিতরে অনেক অনুভূতি কাজ করে। আর যেমন বলেছিলাম, এখানে অনেক বাদ্যযন্ত্রের দোকান। তো এরকমই একটি দোকান এখানে যে দেখতে পাওয়া গেল। তো এই দোকানটির মধ্যেও অনেক ধরনের বাদ্যযন্ত্র বিক্রি করে, আর বেশ ভালোই লাগে দেখতে এই ধরনের বাদ্যযন্ত্র। আর এটা হলো শ্রী শ্রী শনিদেবের মন্দির, যেটা কিনা শাঁখারীবাজার ঢোকার পথেই পড়ে। আমি পিছন থেকে ফুটেজ ভিডিও করে নিয়ে আসলাম। আর এই শনিদেবের মন্দিরটা
নতুন করে রং করা হয়েছে, কারণ এর আগে যখন আমি দেখেছি তখন এটা এতটা রং চটে ছিল না। তো এবার রং করা হয়েছে এবং বেশ ভালো লাগে। আর পুরনো ঢাকার ঐতিহ্য, পুরনো ঢাকা তার বিরিয়ানি, মোরগ পোলাও, কাবাবের জন্য বিখ্যাত। হলুদ এবং মালাই, দুধের চা, পনিরের চা, তার সাথে বিরিয়ানি খেতে কিন্তু মানুষ অনেক বেশি পছন্দ করে। পুরনো ঢাকার বাকরখানি সবাই জানে, এই জায়গার বিখ্যাত একটা খাবার। তার সাথে আছে বিভিন্ন ধরনের কাবাব, যা গোটা মশলা দিয়ে করা হয়, মুড়ি, মুরগি, এবং পুরনো ঢাকায় যে ঐতিহ্য তার মধ্যে শরবতের সময় বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করা হয় এবং সেটা খেতে অসম্ভব ভালো লাগে। এবং সেগুলি কিন্তু পাওয়া যায় বিভিন্ন মিষ্টির দোকানগুলোতেও পাওয়া যায়। পুরনো ঢাকায় বেশ কিছু বিখ্যাত দোকান আছে, যেমন কাজী আলাউদ্দিন রোডে আছে বিভিন্ন ধরনের দোকান। এখানে ইফতারের সময় বিভিন্ন ধরনের ইফতারি বিক্রি করা হয়। এবং প্রিন্স অফ ওয়েলস বেকারি, এটা 1850 সালে লক্ষ্মীবাজারে প্রতিষ্ঠিত হয় এবং বেকারিটি বর্তমানে একই পরিবারের 3 প্রজন্মের কাছে মালিকানাধীন আছে। আর এখানে নেহারি পাওয়া যায়, বেশ ভালো খেতে। আর এই শাঁখারীবাজার শ্রী শ্রী শনিদেবের মন্দিরের পাশেই এরকম শিলনোড়ার দোকান দেখতে পাবে। এখানে প্রায় 4-5টি দোকান আছে যেখানে অরিজিনাল পাথরের শিলনোড়া পাওয়া যায়। এবং এই শিলনোড়াগুলি কিন্তু আমি একটা কিনেছি, খুব ভালো, এবং ওরা দামটাও খুব কম রাখে। এই রাস্তা দিয়ে ঢোকার পথে ঠিক আগেই এই শিলনোড়ার দোকানগুলি পাওয়া যায়। আর ভিডিওর প্রথমে তোমরা যেই পুরনো একটা বাড়ি দেখেছিলে পুরনো ঢাকার, এটা ঠিক কোর্ট কাচারির রাস্তাটার মধ্যে এই বাড়িটি। কোর্ট কাচারির যে রোডটা পড়ে, এটা কোর্ট হাউস স্ট্রিট বলে, এই রোডটার মধ্যে এই বাড়িটি আমার চোখে পড়ে। তো বাড়িটি চোখে পড়ার পর আমি ভাবলাম যে আমি এই বাড়িটি একটু ভালো করে দেখে নিই। অসম্ভব সুন্দর একটা বাড়ি। এর দোতলায় হয়তো বা কোনো মানুষ নেই, কিন্তু নিচতলায় বেশ কিছু দোকান রয়েছে। আর পুরনো ঢাকার এই ঐতিহ্যের মধ্যে ঘোরাঘুরি করার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইনালি এই রোডটা দিয়েই ভেতরে যেতে হয়। যেমন বলছিলাম, এখানে কোনো পূজা চলছে এবং পুজো উপলক্ষে মেলা হচ্ছে। আর এটা হলো শাঁখারীবাজারের মোড়। আর ঠিক সামনেই ওই পাশটায়, ডান পাশটায় সদরঘাট, আর বাঁ পাশটা দিয়ে রায় সাহেব বাজার। তারপরে ডান পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাঁ পাশে কোর্ট কাচারি। আর আমি তোমাদের দেখিয়ে দিতে উপরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তোমাদের উপর থেকে দেখিয়ে দেব আসলে রাস্তাটা কোন দিক থেকে এলে তোমাদের জন্য সুবিধা হয়। তোমরা যদি রায় সাহেব বাজার থেকে সদরঘাটের দিকে আসো, তাহলেই তোমরা এই শাঁখারীবাজারের এই রোডটার সামনে নামতে পারবে। আর এখান দিয়ে ঢুকলেই তোমরা দেখতে পারবে প্রথমেই শ্রী শ্রী শনিদেবের মন্দির, তারপর দেখবে শিলনোড়ার দোকানগুলি, তারপর দেখতে পারবে একে একে বাদ্যযন্ত্রের দোকান। এইভাবেই পুরনো ঢাকার শাঁখারীবাজারের এক চিলতে কলকাতা। আর এটা হলো ঠিক রাস্তার মোড়, আর এটা সোজা সদরঘাটের দিকে চলে গিয়েছে। আর ওই পাশটায় বিউটি বোর্ডিং আছে, তোমাদের একদিন বিউটি বোর্ডিং দেখাবো। লাল বিল্ডিং যেখানটা দেখা যাচ্ছে ওই পাশটায় বিউটি বোর্ডিং আছে, যেটা অনেক ঐতিহ্যের ধারক বাহক পুরনো ঢাকার, এবং অনেক বড় বড় ব্যক্তি সেই বিউটি বোর্ডিংয়ে থেকেছেন। তো এই হলো আজকের পুরনো ঢাকা, তোমাদের জন্য কলকাতা, ছোট একটি কলকাতা আমাদের পুরনো ঢাকার বুকে দেখিয়ে দিলাম, যেখানে আসলে পুরনো ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আছে, মিটফোর্ড হাসপাতাল আছে। অবশেষে বাসার দিকে যাওয়ার সময় অনেক কিছু মনে হয় যে পিছনে ফেলে চলে যাচ্ছি,
তোমরা কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো এক টুকরো কলকাতা, যেটা পুরনো ঢাকায় অবস্থিত। আজ আমি এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো আর কমেন্টস করে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, একটা লাইক দিয়ে দিও। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।